হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। অনেক দিন পরে আবার তোমাদের জন্য আবার ক্যামেরার সামনে। আমি একটা কথা কি বলো তো, আমি এইখানে খুব একটা ভিডিও তো করি না, আজকাল করছি না। আর সেভাবে ভিডিও হয়তো সবারটা সেরভাবে দেখিও না। কিন্তু কি জানো তো, ওই খবরের কাগজটা এলে হেডলাইনগুলো তো মানুষ অ্যাটলিস্ট পড়ে। পুরো খবরের কাগজের ভেতরের পুরো খবরটা না পড়লে হেডলাইন বা একটুখানি খবরগুলো তো পড়ে বা টিভিতে শোনে। আমার হয়েছে সেরকম অবস্থা। তো আমি আমি যেহেতু এখানে অনেক দিন ভিডিও করছি, তো এদের অনেকের ভিডিও দেখেছি, তো আমার নিউজ ফিডে তো প্রথম কথা ভিডিওগুলো আসে। দ্বিতীয় কথা করে এখানে বললাম তো হেডলাইনগুলো আমি মিস করি না। তো আমি দেখি যে কি চলছে, অ্যাটলিস্ট দেখি। তো কারণ যাকে সাপোর্ট করেছিলাম সেখান থেকে তো আমি চলে এসেছি, আর তাকে নিয়ে আমি আর কিছু বলতে চাই না। তবে অনেক কথা আজকে বলবো। সেটা হচ্ছে যে এখন যেটা চলছে, আমার মনে হয় আমার যেটুকু আমার অবজারভেশনে বা আমার গোয়েন্দাগিরি দিয়ে যেটুকু আমি বুঝেছি, সেটুকু তোমাদের আমি বলি। আমি তো খুব ডিটেলসে দেখিনি। তবে এখন রুনার একটা ভিডিও দেখলাম। রুনা মানে অন্য দিকটা ধরেছে। এক মানে এটা কেন রুনা করেছে সেটা ওর যুক্তিটা দিয়েছে যে ওর এইগুলো মনে হচ্ছে। তো আমি তোমাকে রুনাকেও একটা কথা বলছি, আর সবাইকে একটা কথা বলছি, যে আমার এখনও মনে হচ্ছে এটা নাটকই। কারণ দেখো, আমি চট করে কাউকে না অবিশ্বাস করি না। সেই জন্যই তো বাচ্চার মাকে এত বিশ্বাস করেছিলাম, তার এইরকম একা থাকা বা কিছু সব কিছু বাচ্চার প্রতি তার লড়াই। তো যাই হোক, সে তো যা তার হয়ে গেছে, সে নিয়ে আমি আর কিছু বলতে চাই না। একেও না আমি অবিশ্বাস করতাম না, কিন্তু কতগুলো জিনিস আমি মেলাতে পারছি না। প্রথম হচ্ছে যে ওর দার্জিলিংয়ের ব্লগ। হ্যাঁ, আমি ওকে তো খুব রেগুলার ওর কন্ট্রোভার্সিও যে সবগুলো ভিডিও শুনেছি তা না, মাঝে মাঝে শুনেছি। আর ব্লগ ওর খুব কম দেখেছি। কিন্তু ওর যেহেতু আমি খুব বেড়াতে ভালোবাসি, আর কেউ বেড়ানোর ব্লগ না আমার খুব ভালো লাগে। তো ও যখন ওই দার্জিলিংয়ের ব্লগগুলো দিচ্ছিল, ওগুলো কিন্তু আমি মোটামুটি ভালোভাবেই দেখেছি। তো ওই ব্লগগুলো যদি কেউ দেখো, আর ওই ব্লগের সঙ্গে আজকের এই অশান্তির এই যে পর্বটা চলছে, এর মাঝখানে যদি কয়েকটা দিনের বোধহয় ডিফারেন্স তাও আছে কিনা সন্দেহ। হ্যাঁ, ও দার্জিলিং থেকে ফিরে এসে প্রায় একদিনের মধ্যে দুদিনের মধ্যে এই ব্যাপারগুলো হতে শুরু করলো। এবার দার্জিলিংয়ের ব্লগগুলো যদি কেউ দেখো, যে ওর প্রচণ্ড আনন্দ, প্রচণ্ড আনন্দ, পাহাড়ে দেখতে যাচ্ছি বরের সঙ্গে, সেই দুজন মুখে প্যাটিস গুঁজে দিচ্ছি, এবং পুরো ওদের ব্যাপারগুলো দেখেছি। প্রত্যেকটা জায়গায় খুব একটা, যেহেতু খুব বেশি বেড়ায়নি, ফলে ওর আনন্দটা ভীষণভাবে ফুটে উঠছিল ওর ওই দার্জিলিংয়ের ব্লগগুলোতে। তো বলো তো, একটা মানুষের একটা জায়গা থেকে বেরিয়ে তার যে হাজব্যান্ডের সঙ্গে তার এত ঝামেলা, এতদিন যদি একটু একটু করে ঝামেলা থাকে, তার সঙ্গে সে দার্জিলিংয়ে গিয়ে এইভাবে চূড়ান্তভাবে সে আনন্দ করতে পারে? দেখো, বাচ্চার মা, যে তোমরা বলছিলে না যে ওর যে অনেক দিন ধরেই একটা ঝামেলা চলছিল, সেগুলো কিন্তু আমি তো ওকে খুব রেগুলারলি দেখতাম না ওদের ব্লগ, কিন্তু অনেকেই বলেছে যে ওর রিসেন্ট কিছু জায়গায় ওর বেড়ানোর ব্লগগুলো দেখেও কিন্তু মনে হয়েছে যেন ও ঠিক ঠিক কোথাও একটা ওর মন মেজাজ যেন ঠিক নেই, ও ঠিক সাজেনি, টেনে টেনে চুল বেঁধেছে, কি কোথাও হোটেল থেকে বেরোতে চায়নি, বা কিছু 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 কিন্তু ভিউয়ার্সদের চোখে পড়েছে যে কোথাও যেন একটু অন্যরকম। একটা ছাড়ো ছাড়ো ভাব আর কি। তো তখন তো সবাই কিছু বুঝতে পারেনি। পরে অনেকে হয়েছিল হয়তো কিছু একটা নাটকও করছে ওরা বা কিছু, কিন্তু বেড়ানোর ব্লগগুলোতে যে একটা স্বতঃস্ফূর্ত খুব আনন্দ পাচ্ছে না, সেটা কিন্তু অনেকেরই চোখে পড়েছিল। এবং তারপরে তারা এই ঘটনার পরে দুয়ে দুয়ে চার করেছিল। কিন্তু ওর দার্জিলিংয়ের ব্লগ আর আজকে এই অশান্তি, দুদিনের মধ্যে এত কিছু, যে হাজব্যান্ডের সঙ্গে ওর এত ভেতরে ভেতরে একটা অশান্তি চলবে, সে তো প্রথম কথা তার সঙ্গে বেড়াতে যাবেই না। হ্যাঁ, সে যেভাবেও কাটিয়ে দেবে। আর যদি বা যায়, সেখানে গিয়েও কিন্তু একটা ধরা পড়বে যে আমি এসেছি কিন্তু ওই আর কি। কিন্তু ওর সেখানে ভেতর থেকে আনন্দ, সাজগোজ, ওর দুজনে মিলে একসাথে সেই চা কফি খাচ্ছে, প্যাটিস গুজে দিচ্ছে, হোটেলে ফিরছে, একসাথে বসে কোথায় মাটন খেলে, এবং বর কতগুলো বোধহয় হোটেলের নাম নিয়ে গিয়েছিলো যেখানে ভালো খাবার দাবার পাওয়া যায়, সেখানে বসে খাওয়া। এত তাড়াতাড়ি আমাদের জীবনে চিত্র পাল্টায় না। ও যেটা বলছে সেদিনকে, ওই কার একটা ফোন, ওই যে মারুর ফোনে শোনালো যে তোরা তো জানিস আমার অনেক দিন ধরে চলছে। তো অনেক দিন ধরে চলছে, আর এই দার্জিলিং তো তুমি সবে ঘুরে এলে। তো এটা তো প্রথম আমার মনে হচ্ছে যে এত তাড়াতাড়ি কী করে চিত্র পাল্টে গেল একদিনের মধ্যে।
একদিনের মধ্যে, আর একদিনে হ্যাঁ হতেই পারে, এসেছি ফিরেছি, দুদিনের মধ্যে হয়তো একটা কোনো কারণে রাগারাগি হচ্ছে, কিন্তু তার থেকে মানুষ এত বড় ডিসিশান নেবে না। সেটা তো সবার বাড়িতে কোনো না কোনো দিন একটু রাগারাগি একটু ঝগড়া হয়, কিন্তু তার বদলে সেটা একদিন দুদিন তারপরে আবার ঠিক হয়ে যায়। তো সেটা পার্ট অফ দ্য লাইফ। কিন্তু এইরকম ভেতরে ঢিকি অশান্তি, হ্যাঁ, অত মানে সেটা এত ভেতরে এত বড় আকার ধারণ করলো যে একটা সময় আমি বাড়িঘর ছেড়ে দিলাম। এবার ব্যাপারটা হচ্ছে বাকি আর বাড়িঘর ছাড়ানোর ডিসিশান এবং তার বাকি সব কিছু মানে খুব তড়িঘড়ি। একটা মানুষ ঠিক আছে, একটা দিন অশান্তি, আমার মনে হচ্ছে যাই আমি দুদিন গিয়ে বাপের বাড়ি থাকি, প্রথম মানুষ এভাবে শুরু করে, হ্যাঁ, যে যাই আমার ভালো লাগছে না, আমি দুদিনের জন্য অশান্তি থেকে বেরিয়ে আমি দুদিন বাপের বাড়ি থেকে আসি বা এক সপ্তাহ থেকে আসি, তারপরে দেখি। কিন্তু আমার অশান্তি হলো সঙ্গে সঙ্গে আমি বাবাকে নিয়ে চলে গেলাম ফ্ল্যাট খুঁজতে, এবং ফ্ল্যাট একটি পেয়েও গেলাম, রং চং করা একদম ঝকঝকে একটা ফ্ল্যাট পেয়ে গেলাম। ব্যাস আমি ডিসিশান নিয়ে নিলাম আমি থাকবো। এতই জীবনটাকে নিয়ে এতটা মানে ইম্পালসিভ ডিসিশান নেওয়ার মতন মানুষ কি মনে হয় একটা 35-36 বছরের মহিলা, যার জীবনের অনেক দিন থেকে একটা ফাঁকা জায়গা রয়েছে, যে জীবনে অনেক লড়াই করেছে, যে এই মানে ভিডিও করা নিয়েও যার অনেক কিছু তাকে ফেস করতে, সে হয়তো হঠাৎ করে একটা এরকম ইম্পালসিভ ডিসিশন নিয়ে নিল। আর ফ্ল্যাটটাও তো মানে ও বাপের বাড়িতে গিয়ে যদি এক সপ্তাহ থেকে কি এক মাস মানুষের লাগে যে থেকে নিলাম, ঠিক আছে আমার মনে হচ্ছে এখানে আমার অসুবিধা হবে এভাবে থাকতে, আমি একটা নিজের বাসস্থান করে নিই। রুনা, তুমি বলছো যে ও বাপের বাড়িতে থাকতে পারবে না, ওর পোষ্যকে নিয়ে ঝামেলা। শোনো, সেগুলো মানে সেগুলো থাকতে থাকতে অসুবিধাটা বুঝে তারপরেও সরে যেত, সেটা একরকম, কিন্তু ও প্রথমে থেকেই ডিসিশান নিয়ে নিল ফ্ল্যাটটা নেবে। এইভাবে এত তড়িঘড়ি মানুষ ডিসিশান নিতে পারে না। বাচ্চার মা কিন্তু প্রথমে কিন্তু তার বাপের বাড়িতেই এসেছিল, এবং বাপের বাড়িতে এসেছিল, বাপের বাড়ি থেকে ওর তারপরে কিন্তু ও যার হাত ধরে বেরিয়েছে মানে তাকে তার কাছে গেছে, এবং বাচ্চার মাও কিন্তু শ্বশুর বাড়িটা ছেড়েছে, কিন্তু ওর বাপের বাড়ির ভরসায়ও কিন্তু পুরোটা ছাড়েনি, জানো তো, এটা ফ্যাক্ট। ওর মা বাবা ওকে প্রথম থেকে ওদের যা কন্ডিশন ওকে রাখবে এটা ওর কোনোদিনও ছিল না। সেই জন্য এই কথাটা আসছে যে ওদের বাড়িতে বসে মানে বাতকুল্লা থেকে বসেই ওর মারা ফোকলাকে কন্ট্যাক্ট করেছিল যে তোমার জন্য এত কাণ্ড হয়েছে, তোমাকে দায়িত্ব নিতে হবে। এবং ফোকলা তড়িঘড়ি বম্বে থেকে আসা, মুম্বাই থেকে আসা, এবং ওদের ব্যাপারটাতে জড়িয়ে পড়া। আমি ফোকলাকে প্রথম দিকে কেন জানো তো একটুখানি ওকে ছাড় দিয়েছিলাম, যে এই কারণে যে ও ছেলেটা অ্যাটলিস্ট মানে পালিয়ে যায়নি। অনেকেই কিন্তু বিবাহিত মহিলার সঙ্গে এরকমভাবে জড়িয়ে পড়ে, তারপরে কিন্তু যেই দেখে যে না ব্যাপার স্যাপার সংসারে এরকম ঝামেলা হয়েছে, তারা কিন্তু আস্তে আস্তে ব্লক করে দেয়, সরে পড়ে কিরম। কিন্তু ও যেহেতু এসে ওর পাশে দাঁড়িয়ে ছিল, সেইটুকুই ওকে আমি ওকে একটু পজিটিভ আমার লেগেছিল। এখন সে কি স্বার্থ ছিল, তার মনের মধ্যে কি ক্যালকুলেশন সে করেছিল, সেসব আমি জানি না। হ্যাঁ, সেগুলো যদি তোমরা এখন অনেক কিছু বেরোচ্ছে, যাই হোক সেটা নিয়ে আমি কথা বলতে চাই না, তাকে নিয়ে তো আমি আজকে বলতে বসিনি, কিন্তু আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। সে কিন্তু প্রথমে এসে তার বাপের বাড়িটাতেই উঠেছিল মা বাবার সঙ্গে এসে, এবং তারপরে সে যার সঙ্গে হাত বের, তারপরে বাবা মাও হয়তো কিছু একটা ওই যা ও মানে একটা সামাজিক দেওয়ার জন্য ওকে কিছু জিনিস করিয়েছে, এবং তারপরে যা হবার হয়েছে। এবং ফ্ল্যাটটা হচ্ছে তারপরে অনেক পরের ডিসিশান, যে বাপের বাড়িতে তো এভাবে থাকতে পারবো না, এবং ওটাও তো ওদের দুজনে থাকার জন্যই ওরা নিয়েছিল। তাই তো বাপের বাড়িতে ওর থাকতে কোনো মানে আনকমফোর্টেবল ছিল না বাপের বাড়িতে। ও তো সেই বাড়িতে যেতে পারবে না, কারণ ও যেহেতু ভিডিও ব্লগ করে মানে ওই ঘনায়, এবং তারপরে এইখান থেকে বাপের বাড়িতে ওর অসুবিধা, তাহলে কোথায় যাবে? তাহলে একটা দুজনের পার্সোনাল স্পেসের জন্য ওরা ফ্ল্যাটটা নিয়েছিল। এখানেও কিন্তু তাই, এখানেও কিন্তু তাই। ওর এই ফ্ল্যাটটাতে আমি বিশ্বাসই করতে পারছি না এখনও যে ওর ওখানে হাজব্যান্ড ওর সঙ্গে কোনোভাবেই কন্ট্যাক্টে নেই বা যাবে না। রিসেন্ট একটা কোন ভিডিওতে একটা পোর্শনে নাকি কাউকে একটা দেখা গেছে, এবং আমি ভিডিওটাতে খুলে আমি খুব তট করে এগুলো ধরতে পারি না এত তাড়াতাড়ি, তো ফ্র্যাকশন অফ সেকেন্ডে তবুও আমার যেন মনে হলো সত্যি খাটের ওখানে যেন একটা চশমা পরা কিছু একটা রিফ্লেকশন, আমি মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে বেরিয়ে গেল। এবং ও কিন্তু ওইখানে ভিডিওটা কাট করেছে। ভিডিওটা যদি ওর যদি কোনো রকম ওখানে কোনো রকম না হয়, তো ভিডিওটা কাট করবে। কারণ এই ধর তুমি আমি কথা বলছি তোমাদের সাথে, এখন আমার কোনো প্রবলেম নেই, তো আমি হঠাৎ করে ভিডিওটা কাট করবো কেন? যদি না আমার এখানে কেউ একটা চলে আসে ভিডিওতে বা কিছু একটা ডিস্টার্বেন্স, তবেই না আমি ভিডিওটা কাট করবো। ওখানে একটা কাট হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে,
এবং আমি এক সেকেন্ড, এখন অনেকে বলছে ওটা তুলে দিয়েছে সত্যি, এখন কিন্তু আমি বারবার মানে খুব স্লো করে করে দেখেও কিন্তু আমি পাচ্ছি না কাউকে। ওটা ওই পোর্শনটা কিছু একটা করেছে অনেকে বলছে। তো সব কিছু এত তাড়াতাড়ি হতে পারে না, এত তাড়াতাড়ি ডিসিশান নেওয়া, একটা ফ্ল্যাটে একা থাকবো, এত বড় একটা ডিসিশান নেওয়া, সেখানে বাবা চলে আসছে তার ইয়েতে, মানে মানুষের আগে 6 মাস লাগে এই ব্যাপারটা যদি রিকনসাইল করা যায়, তারপরেও হলো না, ঝামেলা হলো, তারপর প্রথমে বাপের বাড়ি তাপের বাড়ি থেকেও তারপর ধীরে ধীরে একটা নিজের জায়গা খোঁজা খোঁজা। আর সব থেকে বড় কথা বলো তো, ওর মানে এত কিছু করার জোরটা কোথায় এই ভিডিও করে, এই ভিডিও করো একটা, ও যদি আজকে একটা বড় কোনো চাকরি করতো, হ্যাঁ মাস গেলে একটা এরকম আমার ফিক্স স্যালারি আছে, আমি জানি এটা থেকে আমি ঠিক ম্যানেজ করতে পারবো। এই পৃথিবীতে আমরা তো এখন তো এইটুকু জানি খরচ খরচা আমাদের কীরকম লেভেলের হয় একটা সংসার চালানোর জন্য। তা ওর এই ব্লগিংয়ে যার কালকের কি কতটা ভিউজ হবে তারপরে সব কিছু ডিপেন্ড করছে। আর তারপরে ওর এই দুমদাম খরচা, এটার কোন হিসাবটা তুমি দেবে? আমি ঠিক অত আমার খরচের অত আইডিয়া নেই, তবুও বলো তো, দেন একটা পুরো বাথরুম পুরো ভেঙে টেঙে তার তৈরি করা, একটা কিচেন প্রায় পুরোপুরি ভেঙে পুরো রিমডেলিং করা, হ্যাঁ, তো এগুলো করতে কত টাকা খরচা হতে পারে? তার সঙ্গে সঙ্গে আইফোন কেনা, হ্যাঁ, মানে এই খরচাগুলো দুম দুম এক একটা খরচা হিসাব করো তো। ও তো বলছে 96,000 টাকা উঠেছে, তো 96,000 তো মানে ও যদি ও যে পারপাসে তুলেছিল সেখানে যদি কাজে নাও লাগায়, লোকজন বলছে, ও যদি নিজের সুখেও লাগে, তা তো কিচেন আর এতেই তো ওই 96,000 টাকা খরচা হয়ে যাওয়ার কথা। কিচেন আর বাথরুম করতেই 96,000 টাকা বেরিয়ে যাওয়ার কথা, যেটুকু আমার আইডিয়াতে আছে। একটা পুরো বাথরুম একটা কিচেন পুরো করছে, তার সঙ্গে সোফা কেনা, সেই সময় আনুষঙ্গিক আরও কেনা কাটা। এত বছর ধরে ব্লগিং করেছে, নিশ্চয়ই একটা রোজগার করেছে, কিন্তু ওর তো সংসারেও সেই রোজগারটা দিয়ে দিয়ে কিছু কিছু করেছে না, সমানে দিল্লি গেছে গেছে, হ্যাঁ, তো এই খরচাগুলো তো ওইখান দিয়েই মিটিয়েছে। তো এত টাকাটা কোথা থেকে আসছে? আমি যেটুকু বুঝলাম, ম্যাডামের লাইফ, এইটা হচ্ছে প্রথম আমার যেটা মনে হলো, ম্যাডামের লাইফে ওর এই টাকা তোলা, এটা নিয়ে একটা বড়সড় কিন্তু ব্যাপার ম্যাডাম উঠিয়েছিলেন। এবং সেই লাইভে আমি প্রথম ম্যাডামের লাইভে একটা কমেন্ট করি যে না, এই ধরনের ক্রিয়েটারদের কিন্তু ছাড়বেন না। আমার সঙ্গে এখানে কারোর কোনো ব্যক্তিগত শত্রুতা কারোর নেই, মানে আমি তো ওইভাবে কারোর ফর এগেনস্ট ওইভাবে থাকি না, আমি যেটা ঠিক এখানে লাগে সেখানে এসে বলি। তো আমার ওর প্রতি আগে কোনো রাগ ছিল না, ওর কতগুলো জিনিস আমার খুব ভালো লাগতো, যেমন ওর গানের গলা, ওর স্পষ্ট বক্তব্য রাখা, অবশ্যই। কিন্তু এটাও মনে হতো যে একটা মেয়ে যার বিএডের মতন একটা ডিগ্রি আছে, যেটা একটা প্রফেশনাল ডিগ্রি, সেটা থাকা সত্ত্বেও একটা মেয়ে শুধু এখানে শুধুই মানে কন্ট্রোভার্সি ভিডিও করলো, যেগুলোর বলার ধরন অনেক জায়গাতেই খুব বিলো দ্য বেল্ট গেছে, বা শুধু সেই করে করে একটা নাইটি পরে পরে কথা বলে বলে রোজগার করা, যেখানে এত তাকে আক্রমণ করা হচ্ছে তার এবং তার পরিবারকে। সে একবারও চেষ্টা করলো না একটা শিক্ষকের মানে ছেলের বউ হয়ে সে একটু শিক্ষকতা মানে কোনো একটা স্কুলে, ছোটোখাটো স্কুলে একটা জয়েন করা যায় কি না, প্যারালালিও যদি ওইটা রাখতো যে ঠিক আছে আমি স্কুলের একটা প্রাইভেট স্কুলে একটু করি, তার সঙ্গে আমি এখানে একটু ব্লগ করছি বা একটু এরকম কন্ট্রোভার্সি ভিডিও একটু করছি, তাহলেও বুঝতাম। কিচ্ছু করার চেষ্টাই করলো না সে। তাই ওর ওপর আমার আগের কোনো রাগ নেই। অনেক জায়গায় ওকে লোকে খারাপ কথা বলতো, খারাপ বাজে দিত, আমার খারাপই লেগেছে, সেই নিয়েও হয়তো আমি ভিডিও করেছি। কিন্তু রিসেন্ট ওর অ্যাটিচিউডটা আমার অদ্ভুত লাগছে। একটা মেয়ে লড়াই করছে সংসারে, ঠিক আছে, কিন্তু ও টাকা তোলা এবং সেই টাকাটা তোলা নিয়ে ম্যাডাম বড় কথা বলেছেন, এবং আমি সেখানটা সাপোর্ট করেছি ম্যাডামকে, কারণ আমি এই জিনিসটাকে তো আগেও আমি ভিডিও করেছি যে কেন এখানে আমাদের প্রচুর মানে এখানে মানুষের প্রয়োজন আছে, আপনারা সেই জায়গায় না গিয়ে এইখানে যাদের বাড়ি আছে, মাথার উপর ছাদ আছে, হ্যাঁ, এবং আমি আগেও আরও অনেক এরকম ক্রিয়েটারকেও দেখেছি সাহায্য করা, যাদের মানে এরকমও দেখেছিলাম যে সাহায্য দিচ্ছে তাকে আবার গাড়ি করে বাড়ি পৌঁছে দিচ্ছে, মানে এরকম হাস্যকর জিনিসও আমরা দেখেছি। তাহলে এইগুলো এখানে আমি সাপোর্ট করতে কখনোই পারি না।
হ্যাঁ, একটা তাও যদি একটা মানুষের কোনো সময় সেরকম ট্রিটমেন্টের খরচা মানে কি সেই রকম একটা কিছু রোগ হয়ে গেছে, যেটা সত্যি মানে মানুষের ফট করে ব্যাংক ব্যালেন্সে খুব অসুবিধা হয়ে যায়, সেগুলো মানা যায়। কিন্তু এখানে আমার কেস হয়েছে কেন, কারণ তুমি এরকম ভিডিও করেছো, তা কেসের করতে গিয়ে এতগুলো টাকা, সেই টাকার কি হিসাব হলো না হলো, ম্যাডাম কিন্তু এই প্রসঙ্গগুলো তুলেছিলেন। এবং সেই তোলার পর থেকেই কিন্তু তড়িঘড়ি এবং ম্যাডাম অনেক কিছু বলেছেন যে ওই এলাকায় যাব, ওই পাড়ায় যাব, মানে অনেক কিছু স্টেপ নেওয়ার কথা। এবং তারপর থেকেই কিন্তু হঠাৎ করে মানে একদিন দেখলাম যে এরকম আমার অশান্তি, আমি বেরিয়ে যাবো, এই যাবো, সব কিছু। কোথাও আমার মনে হয় ওই টাকা তোলার ব্যাপারটা এর সঙ্গে রিলেটেড আছে। আর আমি একটা কথা আরেকবার অনেক জায়গায় দু এক জায়গায় কমেন্ট করেছি যে ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্সের ব্যাপারটা কিন্তু এখানে আসছে। এই যে এতগুলো খরচা করা দুমদুম করে, তো আমরা আর এই ফ্ল্যাটটা নেওয়া, ফ্ল্যাটটা কিন্তু ভীষণভাবে একটা ট্যাক্স বেনিফিটের কাজ করে। কারণ আরেকজন ব্লগারও আছে, আমি নাম নেব না, তারা সে রীতিমতো তাদের ভালো ফ্ল্যাট আছে, নিজস্ব সব কিছু আছে, হঠাৎ করে মানে ফ্ল্যাট একটা কিনতে পারে, ঠিক আছে, একটা আছে, আমি আরেকটা কিনবো বা বড় ফ্ল্যাট কিনবো, সে হঠাৎ করে একটা ফ্ল্যাট ভাড়া নিল। কি না, আমার ছোট বাচ্চা, আমার অনেক সময় বাচ্চা ডিস্টারবেন্স করে, আমি প্রমোশনাল শ্যুট করতে বা এই করতে অসুবিধা হয়, তার জন্য তো অনেকেই একটা ফ্ল্যাট ভাড়া নিলাম, মানে 1 BHK ভাড়া নিতাম, সে 1 BHKই নিয়েছে, একটা স্টুডিও হিসেবে তার ওই প্রমোশনাল ভিডিও করবে বা কিছু কাজ করবে নিরিবিলিতে বসে, ছোট বাচ্চা অনেক সময় ডিস্টার্ব করে বা তার বড় এসেও কাজ যায়, সেটা নিয়ে কিন্তু অনেক ভিউয়ার বলেছিল যে হঠাৎ করে তাই বলে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নেবে। কারণ বাচ্চাকে ছেড়ে মার কত যাবে, প্রমোশনাল নিজেদের একটা ফ্ল্যাট আছে, যেভাবেও একটা মানুষ প্রমোশনাল ভিডিও করেই নেয় কোনো না কোনো সময়, তার বর আবার ওয়ার্ক ফ্রম হোমই করে, তো সেখান থেকে তো তার অনেকটাই সাপোর্ট আছে, বর বাচ্চাটাকে ধরলো, আমি করে নিলাম। তো তখন এটাই প্রশ্ন উঠেছিল যে ট্যাক্স বেনিফিট, এরা তো অনেক ব্লগিং করে অনেক টাকা রোজগার করে, এবার ট্যাক্সের তো একটা ব্যাপার আছে। আমার মনে হচ্ছে এখানেও একটা ট্যাক্স বেনিফিটের কিন্তু ব্যাপার আসছে, কারণ ওই যে টাকা পয়সা তুলেছে এবং এইগুলো দুম যতই খরচা করুক, ট্যাক্স তো একটা ইনকাম ট্যাক্সের তো ব্যাপার আছে, আমি যেগুলো খুব বেশি ভালো বুঝি তা না, কিন্তু কোথাও একটা এটা ট্যাক্স বেনিফিটের সঙ্গে আমার এটা কোথাও একটা মনে হচ্ছে। কারণ একটা ফ্ল্যাট ভাড়া নিলে বা এরকম কিছু কিনলে তাহলে কিন্তু একটা ভালো ট্যাক্স বেনিফিট পাওয়া যায়, আমরা অনেকেই জানি, এই জন্য আমরা অনেক সময় লোনও রাখি। লোন মানেই যে আমি সবসময় মানে লোন কেন রাখি, একটা লোন রাখলে অনেক ট্যাক্সে অনেক সুবিধা পাওয়া যায়, তো এগুলো যারা একটু জানে তারা জানে। তো এই ফ্ল্যাট নেওয়া বা এগুলো আমার কোথাও একটা ট্যাক্সের সঙ্গে একটা কোনো রিলেটেড মনে হচ্ছে। এবং ম্যাডাম যখন এই প্রসঙ্গগুলো তুলেছে, যে যখন ছানবিন যদি হয় এগুলো নিয়ে, যে কত টাকা উঠিয়েছিল, ও কী করেছিল, কোথায় ইনভেস্ট করেছে, কি করেছে, তো এটা ব্যাপার। তো রুনা, তোমাকে বলছি যে তুমি খুব, তোমাকে আমি যে অবিশ্বাস করছি তা নয়, যে তুমি কত কোনোভাবে মিলে গেছো, অনেকে বলছে টলছে না, তুমি তোমার যে যুক্তি দিয়ে বলছো যে ওই কান্নাকাটিগুলো দেখে ওর ভিডিও তুমি একটু পেছন দিকে সমস্ত যাবে, মানে প্রায় ওর ব্লগিং চ্যানেলে তুমি দেখবে সোফা সেটে শুয়ে পড়েছি, আহার পারছি না, মানে কাঁদছে, এই করছে, আর জীবনটা শেষ হয়ে গেল, এই মানে এই ধরনের টাইটেল থাম্বনেলে ভরা ওর ব্লগিং চ্যানেল। তুমি একটু খেয়াল করো, ওকে ওর এই কান্না মুখ আর কান্না ওর কিন্তু মানে প্রচুর দেখা গেছে, আগেও এই ধরনের করেছি, এবং এই কন্ট্রোভার্সি ভিডিও ছেড়ে দেবো, আর ভিডিও করব না, এবার অন্যরকম করব। এ তো দেখে প্রচুর মানে আমি যে মানে বেশি দিন হলো এখানে নেই, আমিই দেখেছি। আর তুমি আজকের ওর থাম্বনেল টাইটেল ওর কান্না দেখছো, তুমি একটু ওর ব্লগিং চ্যানেলে পুরনো ভিডিওগুলো দেখো, প্রচুর এরকম ওর কান্নাকাটি করা ভিডিও পাবে। সংসারে দেখো ওর একটা শূন্যতার জায়গা আছে, সেটা তো প্রথম থেকেই বলেছে, কিন্তু এই শূন্যতার জায়গার জন্য ওর মানে ওর বর কিন্তু সেই জায়গাটার থেকে ওকে খুব আঘাত করে বলে আমার মনে হয় না। তাহলে না অনেক দিন, এত বছর লাগতো না, অনেক দিন আগেই অনেক কিছু হয়ে যেত। আর বরেরই বা কি জোর, তিনিও তো একটি সাধারণ চাকরি করেন, বউ যদি রোজগার করে অনেকটা সাপোর্ট দিচ্ছে, এবং ও বরের ওই দার্জিলিং ঘোরার বরেরও খুশিটা আমার খুব ভালো লেগেছিলো ওদের দার্জিলিংয়ের ব্লগটা, যে মানুষ সত্যি একটু পয়সা না, আমি নিজে বেড়াতে ভালোবাসি, আমি মানে বেড়ানোটাকে আমি খুব সাপোর্টও করি, যে জীবনে তো আর কিছু সাথে যাবে না, দুটো মানে এই বেড়ানো ঘোরানো এই আনন্দগুলো করে নাও, একটু পয়সা করি জমিয়ে, আমি ওই সোনা বানাবো, এই করবো, ওইগুলোতে আমি খুব একটা ভালোবাসি না, আমার বেড়াতে বা এই করতে আমি ওগুলো খুব ভালোবাসি। তো
ওই জন্য ওদের দার্জিলিংয়ের ব্লগটা আমার খুব ভালো লেগেছিলো। ওর বরেরও একটা ভীষণ আনন্দ বেরিয়েছি, হ্যাঁ। তো কে স্পন্সার করেছে ট্রিপটা জানি না, ও না ওর বর, কিন্তু ওর বরেরও খুব আনন্দ ছিল এবং ওরও খুব আনন্দ। সেই দূর থেকে বাস থেকে পাহাড় দেখছে, করছে, দুজনে মিলে ঘোরা, খুব সেজেছে, হ্যাঁ, জামা কাপড় পরে ব্লগিংটাও করবে, হ্যাঁ। তো সব কিছু মিলিয়ে তার এত তাড়াতাড়ি সব কিছু একটু চিন্তা ভাবনা করে রুনা তুমি হ্যাঁ, একটা হতে পারে যে দেখো তুমি বলো এখানে আমরা সবাই ভিউজের জন্য বসেছি, তাহলে তুমি এখন কি বলতো, সবাই তো একই কথা, সবার ভিডিওগুলো খুললে এখন তুমি মোটামুটি একই পাবে ল্যাঙ্গুয়েজ, আমি যেটুকু দেখছি। তুমি যদি একটু ডিফারেন্ট কোনো কথা বলো তাহলে তোমার ভিডিওটা একটু অন্যরকম হবে। দ্বিতীয় কথা, ওর কিছু কিন্তু মানে ওর সাপোর্টার কিছু আছে, হ্যাঁ, যারা হয়তো এখন কমেন্ট সেকশানে খুব একটা আসছে না, চুপ করে আছে, হ্যাঁ। কিন্তু ওর ওর কিন্তু একমাত্র এত বড়, ওর এতগুলো সাবস্ক্রাইবার, এতদিন ধরে ভিডিও করছে, এত টাকা লোকে দিয়েছে, তার মানে ওর নিশ্চয়ই ভালোবাসার কিছু মানুষ আছে। তারা কিন্তু এবার তোমাকে কিন্তু তোমার ভিডিওটাতে গেলে তোমাকে কিন্তু তারা সাপোর্ট করবে। সেই সংখ্যাটা কিন্তু কম নয়। ওকে ভেবো না যে আজকে ওর সমস্ত ওর ভিউয়ার্সরা সবাই ওর এগেনস্টে চলে গেছে, না না, ওর কিছু ভিউয়ার্স যারা চুপ করে আছে, হয়তো কমেন্ট সেকশানে আসছে না বা কিছু করছে না, যারা হয়তো ওর সঙ্গে পার্সোনালিও যোগাযোগ করছে যে তোমার কি ব্যাপার, কিন্তু সেই সংখ্যাটা কিন্তু, এবং ওর একটা সময় কিন্তু ওকে সাপোর্ট করেই তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করছিলে, এটা তো মানতেই হবে। তো আজকে হয়তো যদি একটু উল্টো সুরে তুমি গান গাও তাহলে সেই সাপোর্টারগুলো তোমার কাছে আসবে, হ্যাঁ, ফার্স্ট অফ অল। দ্বিতীয় কথা হলো তোমার ভিডিওটা কিন্তু লোকে শুনতে যাবে, কারণ ওর মানে এগেনস্টে কথা বলা কিন্তু সবাই বলে যাচ্ছে, সবাই কিন্তু মোটামুটি একই সুরে সেই মানে মোটামুটি সবার ভিডিও থেকে দেখবে একই টাইপের কথাগুলো আসছে। কিন্তু তোমার ভিডিওতে ওর পরে যদি কেউ বলতে বসে, সেটা কিন্তু সলিড একটা ভিডিও হবে যে কি যুক্তি তুমি দিচ্ছ ওর ওর হয়ে, হ্যাঁ। আমি এটাও বলছি না যে ও তোমাকে কমিউনিটি দেবে বা দেবে, এটা অনেকে হয়তো কেউ বললো, দেখলাম যে কমিউনিটি পাবে তুমি এইসব, আমি ওই অত দিকে যাচ্ছি না। কিন্তু তুমি তো বলো যে এখানে বসেছি কি ফালতু, আমি এখানে বসেছি ভিউজ আর্ন করতে আর টাকা কামাতে। তো সেটার মানে বুদ্ধিটা তুমিও যে কোথাও খাটাচ্ছ কি না, আমার সেটা, যদিও তোমাকে আমি এমনিতে ভালোবাসি, ট্রাস্ট করি, কোথাও একটা তোমাকে একটু ইমোশনাল হতেও দেখলাম ওর কথাগুলো বলতে গিয়ে। দেখো, ইমোশনাল আমরা সবাই হয়ে যাই, যতই বলি আমরা। ওই বাচ্চার মায়ের ব্যাপারেও আমার ইমোশন এসেছিলো, একটা মা সন্তানটাকে দেখবে না, কিন্তু সেই ইমোশনে তো আমার কি অবস্থা হয়েছে। কিন্তু এর প্রতি না আমার মানে আমি ভীষণভাবে, কিন্তু তুমি জানো, তুমি আমাকে অনেক দিন ধরে দেখছো, আমি সবার এগেনস্টে গিয়ে মানে ভীষণ মহিলাদের সাপোর্ট করি ইমোশন, কিন্তু ওকে না আমার ভেতর থেকে আসছে না, জানো তো। আমি যতবার নিজের মনের সঙ্গে ওই তোমারটা শুনতেও গেলাম যে হ্যাঁ সত্যি তো কী যুক্তি দিচ্ছে, কিন্তু তোমার খুব ওপর তুমি খুব ইমোশনালি যুক্তিগুলো দিয়েছো, যে এরকম করে কেউ কেউ কাঁদতে পারে, ওর থাকা যায় না, এরকম না রুনা। এত বছর থাকার পরে যার কোনো বড় চাকরি বাকরি নেই, কিছু নেই, সে একটা শ্বশুরবাড়ির এত বড় সমস্ত বিয়ে ছেড়ে ডিভোর্সও দিচ্ছে না। হ্যাঁ, আমি থাকবো না, আমি ডিভোর্স দেবো, আমি মুক্ত হয়ে যাব, যেটা বাচ্চার মা চেয়েছিল, সেরকমও কিছু চাইছি না, জাস্ট ফর আমি আলাদা থাকবো। বর আমাকে সেধে নিয়ে আসুক, একটা ঝগড়ার পরে মানুষ সেখানে ওই গোসা করে বাপের বাড়ি কিন্তু যায়, দেন একটা দেখো এখানে তো ওকে অ্যাডভান্সও দিতে হয়েছে, এটা কোনো ছেলে খেলা নয় যে আমি একটা ফ্ল্যাট নিয়ে নিলাম, ফ্ল্যাটের অ্যাডভান্স আছে, নিশ্চয়ই একটা এগ্রিমেন্ট আছে, সব কিছু করে হঠাৎ করে এতগুলো ট্রান্সপোর্টেশনের একটা খরচা আছে, দুম করে এগুলো একটা জাস্ট মান অভিমানে এগুলো কেউ করে? কখনো না। তবে দেখো, সামনে দেখলে আরও পরিষ্কার হয়ে যাবে চিত্র, এবং লোকেরাও হয়তো অনেকে অনেক ভেতরকার অনেক খবর এনেও অনেক কিছু চিত্র আমাদের পরিষ্কার করে দেবে, এটুকু আশা রাখছি। এবং যদি নিজে ভুল হই তাহলে খুশি হব, কারণ কাউকে খারাপ বলতে আমার ভালো লাগে না, আমি তাহলে সরিও বলে যাব হয়তো ভিডিওতে, যে আমার সেদিন অবজারভেশনে কোথাও ভুল ছিল, আর রুনা হয়তো ঠিক ছিল, তো সেটা আমি ভিডিও করে অবশ্যই বলে যাবো। বাচ্চার মার ক্ষেত্রে আমি বলেছি যে আমার ভুলই ছিল, আমার ইমোশানে মানে ভুল জায়গায় আমি ইমোশান দিয়েছিলাম, তো এখানেও আমি বলে যাব। আমি হয়তো খুব ঘন ঘন ভিডিও দেবো না, কিন্তু আমি বলে যাব। কিন্তু এখনও অবধি আমার মন সেদিকে সায় দিচ্ছে না, ব্যাস এইটুকু, টাটা।